সন্ধ্যা। কৃষ্টিবন্ধন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত আমাদের আজকের অনুষ্ঠান কবি ও কবিতা, কবিতার বাকবদল শিরোনামের অনুষ্ঠানে সকল দর্শক শ্রোতাকে জানাই ঈদ মোবারক। কৃষ্টিবন্ধনের বাংলাদেশ ও আন্তর্জাতিক কমিটি সকল সম্মানিত সদস্যকে আমার প্রাণঢালা শুভেচ্ছা, ভালোবাসা রইল। সেই সাথে সবার জন্য আবারও ঈদ মোবারক জানাই। অনুষ্ঠানের শিরোনাম দেখে আপনারা হয়তো বুঝে গেছেন এতক্ষণে যে আমরা পুরোটা সময় আজ থাকবো আমাদের কবিদের সাথে। কবিতার নানাবিধ আলোচনা থাকবে, কবিতা শুনবো আমরা, কবি ও কবিতার মধ্যে আমরা এর কবিতার রস সুধা সবকিছু আমরা ধারণ করব। আর আমরা এবারে পরিচয় করিয়ে দিব আমাদের অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দের সাথে। আজ যারা আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন, আমি সর্বপ্রথমে পরিচয় করিয়ে দিব আমাদের সম্মানিত অতিথি। আজ সত্যি আমরা খুব গৌরবান্বিত যে আজ আমাদের এই অনুষ্ঠানে, কৃষ্টিবন্ধনের এই অনুষ্ঠানে এমন একজন গুণী মানুষকে আমরা পেয়েছি যিনি বাংলা সাহিত্য সম্রাট যাকে আমরা বলি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পঞ্চম পুরুষ, বিশিষ্ট কবি ও কথাশিল্পী মিতা আপা, হ্যাঁ, সম্ভবত যান্ত্রিক বিভ্রাটের জন্য আমাদের অনুষ্ঠানটি কিছুক্ষণের মধ্যে আবার ফিরে আসছেন। আপনারা আমাদের সঙ্গে থাকুন। অন্তর্জালের সমস্যার কারণে অনুষ্ঠান কিছুটা বাধাপ্রাপ্ত, আপনারা সঙ্গে থাকুন। কৃষ্টিবন্ধন বাংলাদেশ কমিটি আয়োজিত আজকের অনুষ্ঠান কবি ও কবিতা, কবিতার বাকবদল শীর্ষক অনুষ্ঠান আপনারা দেখছেন। নতুন করে কি শুরু করলে ভালো হয় নাকি? আমরা মনে হয় আমাদের অনুষ্ঠান শুরু করি আমরা। আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন, আমরা জানি আমাদের উপস্থিতিকা মিতা আপা নেটওয়ার্ক জনিত কারণে আমাদের মাঝ থেকে দূরে চলে গিয়েছেন। আর কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা তাকে পেয়ে যাব। যাই হোক, আমি পরিচয় করে দিচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উত্তর প্রজন্ম, প্রখ্যাত কবি ও সাহিত্যিক জয়দীপ চট্টোপাধ্যায়, কলকাতা। এছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন জেবুন্নাসে মিনা আপা, তিনি একাধারে কবি এবং বঙ্গবন্ধু লেখক পরিষদের সম্মানিত প্রচার সম্পাদিকা, এবং আমরা জানি যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তিনি অ্যাম্বাসেডর। তা আমি এই পর্বে কবি জয়দীপ চট্টোপাধ্যায় দাদাভাইকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। নমস্কার। প্রথমেই আমি কৃষ্টিবন্ধন আন্তর্জাতিক কমিটি বাংলাদেশ আয়োজিত আজকের যে অনুষ্ঠান, তাদের আমি আমার হার্দিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে আমার অত্যন্ত গুণী বন্ধু সবুজ শামীম আহসান ভাইকে আমার অনেক অনেক শুভকামনা, এবং আজকে উপস্থিত আছেন কবি জেবুন্নাসা মিনা, তাকেও আমার অনেক অনেক
শুভকামনা। সেই সঙ্গে ঈদ মুবারক আমার সমস্ত বন্ধুদের। এবং আজ গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমা অর্থাৎ আমরা আমাদের বাবা মা তারা আমাদের যেমন গুরু, সেরকম আমাদের শিক্ষক। আমাদের জীবনের চলার পথে আমরা যাদের কাছে ঋণী, যাদের কাছে আমরা শিখে একটু একটু করে বড় হয়েছি, তাদের সকলের কাছে আজকে কৃতজ্ঞতা প্রকাশের দিন, শ্রদ্ধা জানানোর দিন। তো আজকে আমরা আমাদের সেই সমস্ত অগ্রজ গুরু, তাদের সকলকে আমরা শ্রদ্ধা নিবেদন করছি। আসলে কবিতা বিষয়টি এত বিস্তীর্ণ, এত একটা বড় ক্যানভাসের বিষয় যে সেটা সম্ভবত বলে শেষ করা যায় না। কবিতার ব্যাখ্যা যুগ যুগ ধরে বিদগ্ধ জনেরা যে যার মতো নিজের মতন করে পড়েছেন। তবু কবিতা যেন আমাদের কাছে এখনো অধরা। আমরা নির্দিষ্ট করে তাদের কোনো নির্দিষ্ট ব্যাখ্যা দিতে পারি না। অনেকটা আমরা দেখি না, একটা প্রিজমের ওপর আলো পড়লে কেউ হয়তো বলেন যে আমি এই রং দেখছি, আমি হয়তো আরেকটা কোণ থেকে দেখছি আরেকটা দ্যুতি। আসলে সবটাই সঠিক। কবিতার মধ্যে সেরকম বহু বর্ণের একটা বিচ্ছুরণ আমরা লক্ষ্য করি। আমরা যে কবিতা ধরুন শৈশবে পড়েছি বা কৈশোরে পড়েছি, যৌবনে পড়েছি, আজ হয়তো অনেকটা সময় পেরিয়ে এসে আমরা সেই কবিতার মধ্যে থেকে অন্য কোনো মানে খুঁজে পাই, অন্য কোনো ব্যঞ্জনা আমাদের সামনে ধরা দেয়। তাই কবিতা কিন্তু আবহমান। আমরা জীবনানন্দ দাশের কবিতা বলুন, রবীন্দ্রনাথের কবিতা বলুন, যখন প্রথম পড়েছিলাম তার মানে ছিল একরকম, কিন্তু আজকে যখন পড়ি তার মানে কিন্তু অনেক অনেক বিস্তৃত। সুতরাং কবিতা আমাদের কাছে রহস্যাবৃত, এবং কবিতা কখনো ফুরিয়ে যায় না। তার অনন্ত ব্যঞ্জনা, অনন্ত চিত্রকল্প সব নিয়ে আমাদের কাছে হাজির হয়। তাই আমরা কবিতাকে অনেক সময় বলি যে কবিতা যেমন সমকালীন, সেরকম কবিতা চিরকালীন। কবিতা যেরকম সংযোগময়, মানুষকে সংযোগময় হতে হবে, সেরকম কবিতাকে শিল্পময় হতে হবে। কবিতাকে মানুষের হৃদয়ে স্পর্শী হতে হবে। কারণ আমরা কবিতাকে বলি শীর্ষ শিল্প, শীর্ষ শিল্প কবিতা। কোনো কিছু আমরা ভালো দেখলে আমরা কবিতাকে বলি। বিভ্রাটে পড়ে গিয়েছি। হ্যাঁ বলুন। কবিতাকে আমরা বলি, আমাদের নিশ্চয়ই কিছুক্ষণ পর সব ঠিক হয়ে যাবে, আমরা একটু অপেক্ষা করি। জি জয়দীপ দা, জি আপনি, জি হ্যাঁ, আমার যে বিষয় নিয়ে আলোকপাত করছিলাম, যে কবিতা আমাদের কাছে একটা অনন্ত প্রেরণার উৎস। কবিতার মধ্যে দিয়ে একটা সময়, আমরা যে সময়ের মধ্যে দিয়ে চলেছি, সেই সময়ের যাবতীয় স্থাপত্য কবিতার শরীরে কিন্তু গ্রন্থিত হয়ে যায়, যেটা উত্তরকালের যখন মানুষ এসে পড়েন তখন সেই কবিতার মধ্যে থেকে সেই সময়ের যে ধারাবাহিক ইতিহাস, সেই সময়ের মানুষের যে মনোভাব, তাদের জীবনচর্যা, তাদের আশা আকাঙ্ক্ষা, তাদের অনুভূতি, আবেগ, সেগুলো কিন্তু আমরা কবিতার মধ্যে খুঁজে পাই। প্রতিটা সময়ে সেই সময়ের স্থাপত্য কবিতায় লেখা থাকে। যেমন আমরা সেই বৈষ্ণব পদাবলীর সময় আমরা যে কবিতা আমরা দেখি, স্বভাবতই আমরা যখন মাইকেল মধুসূদন দত্তের সময় আসি, রবীন্দ্রনাথের সময় আসি, কাজী নজরুল ইসলামের সময় আসি, বা আজকের সময় আসি, তখন বিষয়বস্তুগুলো এক থাকে। কারণ মহাকবি কালিদাসও বৃষ্টি নিয়ে কবিতা নিয়ে লিখেছেন, মেঘ নিয়ে লিখেছেন। আমিও আজকের দিনে সেই মেঘকে নিয়ে লিখছি, বৃষ্টি নিয়ে লিখছি। মানব হৃদয়ের যে আকুতি, বৃষ্টি নিয়ে যে অনুভব, সেটা নিয়ে লিখছি। কিন্তু আমি আমার মতো করে লিখছি। আমার লেখার মধ্যে আজকের
অনুষঙ্গ রয়ে গেছে, যে অনুষঙ্গটা স্বভাবতই তখনকার দিনে ছিল না। আজকের অনুষঙ্গ নিয়ে, আজকের দৃষ্টিকোণ নিয়ে, আজকের চিত্রকল্প নিয়ে, আজকের মতো করে আমি উপস্থাপন করছি, যেটা হয়তো আজ থেকে 50 বছর পরে, 100 বছর পরে পাঠক পড়লে বুঝতে পারবে যে আমি কোন সময়ে, এই কবি কোন সময়ের কবি। কারণ আমার কবিতার মধ্যে আমি একটা কবিতা আপনাদের শোনাবো একটু পরে, তার মধ্যে বৃষ্টি ও তুমি বলে একটা কবিতা, সেই কবিতার মধ্যে রয়েছে আনলক ফেসবুক কথাটা। তো আমরা অনেকদিন আগে জানতাম যে ফেসবুক আমরা ব্যবহার করি, কিন্তু সেটা যে আনলক করা যায়, সেটা আমরা জানতাম না। আমরা সম্প্রতি দেখছি যে অনেকে ফেসবুক আনলক করে রাখে। অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে যে অনুষঙ্গগুলো আমাদের কাছে আসছে ব্যবহারিক জীবনে, সেগুলোও কিন্তু আবার কবিতার মধ্যে দিয়ে চলে আসছে। তো কবিতার শরীরে সেগুলো কিন্তু গ্রন্থিত হয়ে যাচ্ছে। তো একটা ফিডব্যাক আসছে, আমার মতে একটু মিউট করলে বোধহয় শুনতে সুবিধা হবে আমাদের। তো হ্যাঁ, একটু যান্ত্রিক বিভ্রাট ঘটছে। তো আমি প্রথমেই চলে আসব একটি কবিতার সূত্র ধরে, যখন কথা বলবো তখন আমার মনে হয় ব্যাপারটি বুঝতে আপনাদের পক্ষে অনেক অনেক সহজতর হবে। যেমন এক সময় আমি কবিতা নিয়ে আজ থেকে 20 বছর আগে একটি কবিতা লিখেছিলাম, যে কবিতাটির শিরোনাম ছিল কবিতা। কবিতা আমার শীতের সূর্য স্নান, কবিতা আমার প্রশান্তি মাখা দিন, কবিতা আমার গোধূলির রামধনু, কবিতা আমার দিনা বসানের গান, কবিতা আমার হৃদয়ের চেনা মুখ, কবিতা আমার বিরহ রাতির সখা, কবিতা আমার সংগ্রামের রাইফেল, কবিতা আমার সৃষ্টির সামগান, কবিতা আমার 21-19 গাথা, কবিতা আমার অমর চর্যাপদ, কবিতা আমার মায়ের নকশি কাঁথা, কবিতা আমার আশ্রয় বাতিঘর, কবিতা আমার বিশ্ববিজয়ী আলো, কবিতা আমার শব্দের নামাবলী, কবিতা আমার শঙ্খ আজান ভোর, কবিতা আমার স্বপ্নের জলছবি, কবিতা আমার শঙ্খ আজান ভোর, কবিতা আমার স্বপ্নের জলছবি। আসলে যে কথা বলে শুরু করেছিলাম, কবিতা আমাদের কাছে এক অনন্ত প্রেরণার উৎস। আমরা কবিতা কেন পড়ব? যা কবিতার মধ্যে এক শান্ত, সুন্দর, চিরায়ত ভাবনার প্রতিফলন আছে, এক মানবিক উৎকর্ষের অভিমুখে যাত্রার একটা প্রাণছোঁয়া ইঙ্গিত আছে। কবিতার মধ্যে এক অনুপ্রেরণার অনন্ত উৎস রয়েছে। তাই আমরা কবিতার মধ্যে, আমরা যখন হতাশ হয়ে পড়ি, জীবন থেকে মুখ ফিরিয়ে নিতে চাই, তখন কিন্তু কবিতা আমাদের প্রাণিত করে, আমাদের সমস্ত হতাশা থেকে আমাদের একটা উত্তরণের মন্ত্র দেয়। আমরা জানি আমাদের পরাধীন ভারতবর্ষে বন্দে মাতরম সঙ্গীত, সেই সঙ্গীত আমাদের কাছে হাজার সূর্যের শক্তি সঞ্চয় করেছিল। সেই সঙ্গীত, সেই বন্দে মাতরম মন্ত্র উচ্চারণ করে হাজার হাজার স্বাধীনতা সংগ্রামী কিন্তু সেই ব্রিটিশ শাসকের, তাদের সামনে কিন্তু বীর দর্পে স্বাধীনতা সংগ্রামে আত্মনিয়োগ করেছিল। তারা সেই পুলিশের বেয়োনেটের সামনে তারা অভয় বিক্রমে এগিয়ে গিয়েছিল, ফাঁসির মঞ্চ গলায় তুলে নিয়েছিল। আমরা বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় জানি নজরুল ইসলাম, কবি জীবনানন্দ দাশের কবিতা থেকে অনন্ত অনুপ্রেরণা নিয়ে মানুষ এগিয়ে গিয়েছিল। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ, তারা প্রাণ দান করেছিল স্বাধীনতার জন্যে। অর্থাৎ কবিতা আমাদের কাছে এক অমিত শক্তি, আমাদের এক অনন্ত প্রেরণার উৎস।
তাই কবিতার কাছে আমরা বারে বারে নতজানু হই। আমরা কবিতার কাছ থেকে অনন্ত শক্তি এবং প্রেরণা নিতে চাই, এবং কবিতা আমাদের মানবিক দীক্ষা দেয়, আমাদের মানবিক অভিযাত্রায় সামিল করে। কারণ কবিতা হচ্ছে শুদ্ধতার প্রকাশ। কবিতা সংকীর্ণতা, জাতপাত, ভেদাভেদ এসব মানে না। তাই আমরা যারা কবিতার উপাসক, আমরা সত্য ও সুন্দরের পূজারী। তাই আমরা পৃথিবীর কোথাও অন্যায় অবিচার দেখলে আমরা কিন্তু গর্জে উঠি। আমাদের কাছে মানুষের একটাই পরিচয়, যে সে মানুষ। আলাদা করে তাকে জাত, ধর্ম, বর্ণ, কে কোন রং, এসব দিয়ে কিন্তু আমরা মানুষকে বিচার করতে চাই না। আমাদের কাছে মানবিকতাই সব থেকে বড়। তাই আমরা কবিতার কাছে বারে বারে ফিরে যেতে চাই। আমরা কবিতার কাছে আভূমি প্রণত হতে চাই। কারণ কবিতার মন্ত্র হচ্ছে এক সত্যাশ্রয়ী মন্ত্র, এক বিশুদ্ধতার মন্ত্র। আমি একটি কবিতা নিবেদন করে আমার এই আলাপচারিতা আপনাদের কাছে দীর্ঘায়িত করব। আরেকটু কথা বলবো। কবিতাটির শিরোনাম বৃষ্টি ও তুমি। যেটা বলছিলাম, বৃষ্টি নিয়ে বাংলা সাহিত্যে কবিতা লেখেননি এরকম কবি নেই। সবাই লিখেছেন যে যার মতো করে। সেই কবি কালিদাস থেকে শুরু করে আজকের দিনের আমি পর্যন্ত আর কি লেখার চেষ্টা করছি। আমার উত্তর প্রজন্মের কবিরাও লেখার চেষ্টা করছেন। কিন্তু আমাদের যেটা চেষ্টা করতে হবে, যে আমরা সম্পূর্ণ নিজেদের মতন লিখব। আমরা সকলের কবিতা পড়ব, সকলের কবিতা থেকে আমরা আত্মীকরণ করব। কিন্তু যখন লিখব, সেই লেখার মধ্যে কারোর সুস্পষ্ট প্রভাব থাকবে না। আমরা সেই লেখাটি একান্তই আমার হয়ে উঠবে, আমার কাব্য ভাষায় সেই কবিতা মূর্ত হবে। তো বন্ধু, আমি এই কবিতাটি সম্প্রতি লিখেছি। এখনো কবিতাটি প্রকাশিত হয়নি, ফেসবুক মাধ্যমে প্রকাশিত, অবশ্যই আপনারা হয়তো পড়েছেন। আমি আপনাদের কবিতাটি নিবেদন করছি। কবিতার শিরোনাম বৃষ্টি ও তুমি। বৃষ্টি কখনো জল ছবি আঁকে মনে, বৃষ্টি কখনো একা একা টুপটাপ, বৃষ্টি কখনো প্রেমিক মেঘের চিঠি, উদাসী মনের ভোলায় মনস্তাপ, বৃষ্টি কখনো শ্রুতিতে বৃন্দ গান, বৃষ্টি কখনো হুল্লোড় কৈশোর, বৃষ্টি কখনো বিরহ প্রেমের গীতি, সাদা কালো দিন স্মৃতিময় আলো ভোর, বৃষ্টি কখনো হীরকের নির্ঝর, বৃষ্টি কখনো প্রলয়ের কলতান, বৃষ্টি কখনো সৃজনের উৎসব, তৃষ্ণা অপার ভেসে যাক অভিমান, বৃষ্টি কখনো গান কবিতার ভেলা, বৃষ্টি কখনো আনলক ফেসবুক, বৃষ্টি কখনো এক ছাতা তুমি আমি, কিশোর বয়স মন করে ধুকপুক, বৃষ্টি কখনো অনাদিকালের সখা, বৃষ্টি কখনো 4G ডিজিটাল, বৃষ্টি কখনো চায়ের চুমুক তুমি, বিকশিত প্রেম মনে রাখে মহাকাল, বৃষ্টি কখনো উদাস বাউল মন, বৃষ্টি কখনো অচিন পুরের ভাষা, বৃষ্টি কখনো ক্যানভাস জুড়ে তুমি, এঁকে চলে প্রেম সবুজের প্রত্যাশা, বৃষ্টি কখনো ক্যানভাস জুড়ে তুমি, এঁকে চলে প্রেম সবুজের প্রত্যাশা। হ্যাঁ, এই কবিতাটি বৃষ্টিকে নিয়ে লেখা। যে কবিতা, যে কথাগুলি শুরু করেছিলাম আমরা, কি চমৎকার দাদা, বৃষ্টিকে নিয়ে কি চমৎকার একটি কবিতা শোনাও। অনেক অনেক ধন্যবাদ। আসলে যে প্রসঙ্গ দিয়ে শুরু করেছিলাম, যে বৃষ্টিকে
বুকে নিয়ে তো বিভিন্ন কবি কবিতা লিখেছেন এবং আগামী দিনেও লিখবেন। তো আমরা চেষ্টা করব একান্তই আমার নিজের অনুভবে নিজস্ব কাব্য ভাষায় যদি বিষয়টাকে ধরা যায়। তো আমি আমার মতো চেষ্টা করেছি। তো এটাই বলতে পারি। এবং আরেকটি ব্যাপার যে অনেকেই অনেক সময় বলেন যে আপনি কবিতা কখন লেখেন, তো একটাই উত্তর যে কবিতা ঠিক লিখবো বলে বসে সেভাবে হয়তো লেখা যায় না। অনেক সময় কবিতার প্রথম লাইনটা কোথা থেকে একটা অদৃশ্য থেকে চলে আসে, তারপর পরের লাইনগুলো আমরা নির্মাণ করি। সেই প্রথম লাইনটাই বলে দেয় যে কবিতাটি কোন ছন্দে লেখা হবে বা এটা মুক্ত ছন্দে হবে। তো সেটা আমরা জানি না, কোনো অদৃশ্য থেকে সেই লাইনটা আমাদের কাছে অনেক সময় চলে আসে। হয়তো আমরা সেটা বাসে কখনো যাচ্ছি, বা হয়তো আমরা রাস্তা দিয়ে চলেছি, বা হয়তো ঘুম থেকে উঠেছি, কোনো লাইন মনের মধ্যে আমাদের চলে আসে। এবার আমরা সেখান থেকে সেটা অনেক সময় আমাদের সিনিয়র কবিরা বলেন, আমরা মনে রাখি এবং আমরাও আমাদের পরবর্তী প্রজন্মের কবিদের বলি যে এরকম লাইন এলে সেটা লিখে রাখতে, কারণ এরকম লাইন না লিখে রাখলে কিন্তু আমরা ভুলে যাই অনেক সময়। তো সেই জন্যে আমরা যদি প্রথম লাইনটা লিখে রাখতে পারি তাহলে কিন্তু পরবর্তীকালে সেই লাইনটা থেকে আমরা কোনো ভালো কবিতা আমরা লিখতে পারি। তো এইটা একটা বিষয়। আর আরেকটা বিষয় আমি বলি, সেটা হচ্ছে যে প্রতিদিনের যে ঘটনা প্রবাহ, আমরা খবরের কাগজ খুললে আমরা প্রতিদিন কত রকম ঘটনা দেখি, কত নারী নির্যাতন থেকে শুরু করে কত অ্যাচিভমেন্ট, কত উত্তরণ। তো সেই ঘটনা প্রবাহ তো খবরের কাগজে লেখা থাকে। তো আমরা যদি সেই ঘটনাটা লিখি তাহলে সেটা কবিতা হবে না, সেটা রিপোর্ট হয়ে যাবে। তো আমাকে সেই জন্য সেখান থেকে ঘটনার বীজ নিতে হবে। ঘটনার বীজ নিয়ে সেটাকে এমন ভাবে একটা ফিডব্যাক আসছে, এমন ভাবে চিত্রিত করতে হবে যেটা একটু মিউট করলে ভালো হয়। হ্যাঁ, যেটা বলছিলাম যে যে ঘটনাটা নিয়ে লিখবো, আমি যদি সেই ঘটনাটাই শুধুমাত্র জানাই তাহলে তো সেটা একটা রিপোর্ট হবে। সেটা কিছুদিন পরে লোকে যখন জানা হয়ে যাবে তখন সেই কবিতার মধ্যে আর কিছু থাকবে না। তো সেই আমাকে চেষ্টা করতে হবে যে সেই ঘটনা প্রবাহ, সমকালীন ঘটনা প্রবাহকে নিজস্ব মনন এবং মেধা দিয়ে সেটার মধ্যে এমন কিছু একটা দোতনা, একটা ব্যঞ্জনা সৃষ্টি করতে হবে যেটা কিন্তু সমকালকে ছুঁয়ে যার অভিমুখ থাকবে অনন্তের দিকে, এবং সেই কবিতা তখন চিরকালীন হয়ে থাকবে। তার মধ্যে যদি সেরকম কোনো বার্তা থাকে, অনেকে মনে করেন যে কবিতার মধ্যে বার্তা থাকাটা, এ ব্যাপারে বিভিন্ন মানুষ, বিভিন্ন মত পণ্ডিতরা তাদের বিভিন্ন রকম মতবাদ আছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে কবিতার মধ্যে একটা পজিটিভ বক্তব্য থাকতে হবে, একটা মেসেজ থাকতে হবে, যে মেসেজ কিন্তু আলটিমেটলি মানুষকে শুদ্ধতম, মানুষকে আরো সামাজিক করে তুলবে। সেটার একটা দায়বদ্ধতা থাকে একজন কবির। তো সেই জন্য আমি মনে করি যে কোনো লেখার মধ্যে দিয়ে আলটিমেটলি সমাজের কাছে একটা বার্তা পৌঁছে দিতে হবে। তো বঙ্কিমচন্দ্র বলে গেছেন নবীন কবিদের উদ্দেশ্যে যে সেরকমই লেখার ব্যাপারে বলেছেন যেটা লিখলে সৌন্দর্য সৃষ্টি হয়, অথবা সমাজের পক্ষে যে লেখা হিতকর, সমাজের পক্ষে মঙ্গলকারক সেই লেখা। তো এখন আমাদের যেটা মনে হয়, এখন দেখুন আমরা বিজ্ঞান প্রযুক্তিতে কিন্তু আকাশ ছুঁয়েছি। আমরা এখন অবরুদ্ধ, করোনা অতিমরি আগ্রাসনে আমরা কিন্তু অবরুদ্ধ, কিন্তু তাতেও আমরা বিজ্ঞান প্রযুক্তিকে ব্যবহার করে আমরা আছি বাংলাদেশে, আমার বন্ধুরা, আমি আছি কলকাতায়, আমার বন্ধুরা আছেন বাংলাদেশে, আমাদের অনেক অনেক শ্রোতা বন্ধু ছড়িয়ে আছেন পৃথিবীর বিভিন্ন দেশে। তো এটা আমরা সম্ভব করে তুলেছি এই বিজ্ঞান প্রযুক্তির সাফল্যে, অভাবনীয় সাফল্যে। কিন্তু আমরা এত অভাবনীয় সাফল্য নিয়েও আমাদের মধ্যে কিন্তু এখনো রয়ে গেছে সেই মধ্যযুগীয় কিছু সংস্কার,
এখনো সেই হানাহানি, এখনো কিন্তু বিভিন্ন রকম জাত, ধর্ম, বর্ণ তাকে কেন্দ্র করে মানুষের মধ্যে যে অদৃশ্য প্রাচীর, সেগুলো কিন্তু মানুষই গড়ে তুলছে। তো আমরা যারা লেখার চেষ্টা করি, আমরা যারা সাহিত্য সাধনায় মগ্ন, আমাদের কিন্তু দায়বদ্ধতা যে এই সমস্ত প্রাচীর সরিয়ে আমরা যাতে মানুষকে তার মানবিক বোধে জাগাতে পারি, এবং সেটা পারে কবিতা। কবিতা মানুষের হৃদয়ে পৌঁছে যেতে পারে, মানুষকে প্রাণিত করতে পারে। তাই আমরা কবিতার শরীরে আমাদের সেই বার্তা মহাকালের জন্য আমরা রেখে যেতে চাই। তো খুবই ফিডব্যাক আসছে, ঠিক শোনা যাচ্ছে না। হ্যাঁ, যে প্রসঙ্গ বলছিলাম, আমি আর একটি ছোট কবিতা আপনাদের কাছে নিবেদন করতে চাই, যেহেতু আজকে কবিতা নিয়ে আলোচনা এবং কবিতার বাক বদল কথাটি এখানে বলা হয়েছে। তো আমরা তো এই স্বল্প পরিসরে একেবারে দশক ধরে সেভাবে আলোচনার অবকাশ নেই। তো একটি কবিতা যেটার মধ্যে কবিতা সম্পর্কিত একটা ভাবনার কথা আমি তুলে ধরার চেষ্টা করেছি। কবিতার শিরোনাম স্বপ্নের মুসাফির। কবিতা আলোয় বসবাস আমাদের, কবিতা ছুঁয়েই শস্য ফলন দিন, কবিতা মন্ত্রে মানুষের কাছে আসা, ভালোবাসা বাঁচে কবিতায় অমলিন। কবিতা শরীর বিমূর্ত ছায়া মেঘ, কবিতা আকর হীরক সম্মোহন। কবিতা আমার দর্শন আলো ছবি, ধুলো মাখা পা শুশ্রূষা ত্রিনয়না। কবিতা পিলব আত্মার প্রসাধন, কবিতা স্নিগ্ধ মায়ের আঁচল ছায়া। কবিতা অপার শ্রাবণ রাতের ভাষা, মেঘ দরিয়ায় ভাটিয়ালি সুর মায়া। কবিতা অমোঘ অন্যায় সোচ্চার, কবিতা বসত শব্দের আলো নীড়। কবিতা প্রাণের কুঁড়ে ঘর আলপনা, শিকড়ের গান স্বপ্নের মুসাফির। কবিতা প্রাণের কুঁড়ে ঘর আলপনা, শিকড়ের গান স্বপ্নের মুসাফির। আসলে কবিতা কি করে ধরা দেয় আমাদের কাছে, সে সম্পর্কে আমি এই কবিতার মধ্যে কিছুটা বলার চেষ্টা করলাম। আমি শেষে একটি কবিতা আপনাদের শোনাবো। এই কবিতাটা শুনলেই আপনারা এতক্ষণ কবিতা সম্পর্কে আমি যা বললাম, বা কবিতার কাছে আমাদের কি প্রত্যাশা, সেটা অত্যন্ত অল্প পরিসরে আমাদের সম্মানীয় শ্রোতা বন্ধুদের কাছে পরিষ্কার হবে। কবিতাটির শিরোনাম স্বপ্ন কবিতা। আমি সেই কবিতার স্বপ্ন দেখি যা মানুষের কাছে জ্যোৎস্না হয়ে ঝরে পড়বে, ধূসর মনে অনির্বাণ প্রত্যয় হয়ে জেগে থাকবে আবহমান, মানুষকে দেবে সম্প্রীতির মহার্ঘ মন্ত্র। ক্ষয়ে যাওয়া ভালোবাসার ডিজিটাল পৃথিবীতে একটু প্রশান্তি চায় মানুষ। গভীর অনিশ্চয়তার আবর্তে সময় শাসনে ছুটে চলেছে সেলফি জেনারেশন। তাদের চারপাশে শুধুই হানাহানি, বারুদ, দূষণ, মুখোশ পরা মানুষের বিরামহীন নগ্নতা। চিরায়ত কবিতার শরীর ছুঁয়ে বেঁচে থাকে বৈদুর্য আলো, শুদ্ধতার স্বপ্ন বীজ। শুধু শব্দের পর শব্দ সাজিয়ে নয়, অক্ষর প্রতিমার দিগন্ত ছুঁয়ে আমরা পরিশুদ্ধ হতে চাই, নিতে চাই আলোর শপথ। প্রিয় পৃথিবীর জন্য কবিতা শরীরে রেখে যেতে চাই
সূর্যের দীপ্তি, চাঁদের স্নিগ্ধতা, শুদ্ধতার স্বপ্নবীজ। নমস্কার, যারা আমাদের এই অনুষ্ঠান শুনছেন সেই সমস্ত কবিতা প্রেমী, সাহিত্য প্রেমী সমস্ত শ্রোতা বন্ধুকে আমি আমার হার্দিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এখনো আমরা করোনা অতিমারি থেকে সম্পূর্ণ মুক্ত হতে পারিনি, এখনো অতিমারি চলছে, তাই আপনারা সকলে সাবধানে থাকুন, সমস্ত সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে আপনারা নিরাপদে থাকুন, এটাই আমাদের প্রত্যাশা, এটাই আপনাদের কাছে আমাদের বিনীত নিবেদন। ধন্যবাদ। ধন্যবাদ দাদা, অসংখ্য ধন্যবাদ। আপনার অনেক মূল্যবান কিছু কথা শুনলাম আমরা কবিতা সম্পর্কে। তো আসলে একটু এই অন্তর্জাল বিভ্রাটে পড়ে গিয়েছিলাম, এজন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি হয়তো পেছনে চলে গিয়েছিলাম। যা হোক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য দর্শক শ্রোতাকে ধন্যবাদ জানাই। আর এবার আমি ডেকে নিব, আমন্ত্রণ জানাবো আমাদের অনুষ্ঠানের সম্মানিত অতিথি কবি জেবুন্নেসা মিনা। কবি জেবুন্নেসা মিনা। হ্যাঁ, আমি আজ আপনাদের থেকে বিদায় নিচ্ছি, কিন্তু আমি অনুষ্ঠানটি দেখব এবং অবশ্যই আগামী দিনে কৃষ্টিবন্ধনের আমন্ত্রণে আমার অত্যন্ত গুণী বন্ধু সবুজ শামীম আহসান, তার আমন্ত্রণে নিশ্চয়ই আগামী দিনে আসবো। আপনারা সকলে ভালো থাকবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। নমস্কার। কৃষ্টিবন্ধনের আহ্বানে আপনি সাড়া দিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনারা এত মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। নিশ্চয়ই পরবর্তী কোনো অনুষ্ঠানে আপনাকে আমরা আবারও পাবো এবং আবারও আপনার কাছ থেকে অনেক কিছু জানবো, অনেক কিছু শুনবো, অনেক কথা শুনবো। অনেক ধন্যবাদ দাদা। এবার আমাদের অনুষ্ঠানে সম্মানিত অতিথি কবি জেবুন্নেসা মিনা আপনাকে আমন্ত্রণ জানাবো কিছু বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব। সম্মানিত সভাপতি, প্রিয় বাচিক শিল্পী ডক্টর সবুজ শামীম হাসান ভাইয়ের সৌজন্যে আমি আজ উপস্থিত হয়েছি। আপনারা সঙ্গে থাকুন, আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা আমার চলার পথে পাথেয়। কৃষ্টিবন্ধন বাংলাদেশ আয়োজিত কবি ও কবিতার বাক বন্ধনে এই আয়োজনে আসতে পেরে আমি নিজেকে গর্ববোধ করছি এবং আনন্দ আপ্লুত হচ্ছি। আসলে আমরা কবিতা কাব্য কথনে কবিতা হোক অধিকার আদায়ের স্লোগান, কবিতা হোক মানবতার জয়গান, কবিতা হোক সমাজ বদলে হাতিয়ার, কবিতা হোক দেশ গঠনে অঙ্গীকার। কবিতা মানেই দেশ, কবিতা মানেই প্রেম, কবিতা মানেই দ্রোহ, কবিতা মানেই বিজয়, কবিতা মানেই ঝর্ণা স্নিগ্ধ কোমল জল। আসলে আপনারা সবাই জানেন আমরা মুজিব বর্ষ দিয়ে যাচ্ছি। বাঙালি জাতির হাজার বছরের গৌরবান্বিত ইতিহাসের নাম বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু বাংলাদেশের সংগ্রাম, আন্দোলন, বিপ্লব, বিদ্রোহ, স্বাধিকার, স্বাধীনতা, মুক্তির নাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বিশ্বের বুকে বাঙালি বাংলাদেশের ঐতিহ্য, অস্তিত্ব, অহংকারের পূর্ণ পবিত্র উচ্চারণ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর জীবন, কর্ম, কীর্তি, অবদান, ত্যাগ বাঙালির অনন্ত আজন্ম ঋণ। বঙ্গবন্ধু এই জন্ম শতবর্ষে মহান শিক্ষক পিতা এই মহা মানবকে শ্রদ্ধা প্রেমে
এই মানবকে শ্রদ্ধা প্রেমে স্বীকার করা, জন্মোৎসব উদযাপন করা বিশ্বের জন্মদায়। কারণ তিনি বিশ্বের শোষিত, বঞ্চিত, লাঞ্ছিত, নির্যাতিত, নিপীড়িত, মুক্তিকামী, স্বাধীনতা, মানবতা, শান্তিকামী মানুষের নেতা। বাংলাদেশ বাঙালি জাতি বিশ্ব মানব আজ তার জন্মদিন উদযাপন করছি, স্মরণ করছি। এই করোনা দুর্যোগ মহামারীতেও স্বাস্থ্যবিধি মেনে দেশ বিদেশে অনুষ্ঠানের মধ্য দিয়ে তাই আমরা তপ্ত, আনন্দিত, ধন্য, কৃতজ্ঞ। আমাদের এই দুর্বিষহ অভিযাত্রায় যারা সাড়া দিয়েছেন, ঘরে বন্দী বা পালিয়ে লুকিয়ে থাকেননি, তাদেরকে অভিনন্দন, অভিবাদন, শুভেচ্ছা, সেলুট। আমরা ভারত, কলকাতা, ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, বিরিশিরি আরো বিভিন্ন জেলা ছুটে গিয়ে বঙ্গবন্ধু সোনার বাংলা বাণী, লয়ের কথা, কবিতা, ছড়া, আবৃত্তি, সঙ্গীত শ্রদ্ধা নিয়ে মানবতা জননী, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার আপার উন্নয়ন অগ্রযাত্রা, অসাম্প্রদায়িক আধুনিক বিশ্ব বাংলার বিজয় পতাকা উড়িয়ে 52-71 ইস্পাত কঠিন দৃঢ়তা নিয়ে বিশ্ব মানচিত্রে তথা জগতের মঙ্গল ও কল্যাণ কামনা উদ্যোগী হয়েছি। আমাদের প্রাণ প্রিয় কবি, বিশিষ্ট ছড়াকার আসলাম সানি নেতৃত্বে আপনারা জানেন, একটি জাতির আচার ব্যবহার, সামাজিক সম্পর্কে মনন, চিন্তা, কর্ম, আইন কানুন, ধর্ম ইত্যাদি নেই আমাদের সংস্কৃতি। গণমানুষের বাঙালি জাতির পিতা জাতির মুক্তির জন্য দিনভর রাজনীতি করেছেন। মানুষের প্রতি ছিল তার গভীর মমত্ববোধ ও ভালোবাসা। যৌবনের অধিকাংশ কাটিয়েছেন কারাগারে, যেখানে অন্যায় অবিচার দেখেছেন, সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেছেন। পরাধীনতার নাগপাশ থেকে মুক্তির পথে দেখিয়েছেন। তারই অনুপ্রেরণায় বাঙালি জাতি অস্ত্র তুলে নিয়ে শত্রুকে মোকাবেলা করে বিজয় অর্জন করেছেন। বিজয় জাতি হিসাবে দারিদ্র্যমুক্ত বাংলা গড়ার পথ নিয়ে জাতীয় ঐক্য তুলে অর্থনৈতিক মুক্তির পথ শুরু করেছিলেন। অগ্রযাত্রা যখনই একটু শান্তি স্বস্তি ফিরে এসেছে, তখনই এলো চরম আঘাত। 1975 সালে 15ই আগস্ট সেই মহান নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারকে হত্যা করা হলো। এক অকল্পনীয় পৈশাচিক ঘটনা এই বাংলার মাটিতে সংঘটিত হলো। যে নেতার বুক ভরা ছিল গভীর ভালোবাসা, সেই বাংলার মাটি তার বুকে রক্তে ভিজে গেল। বাঙালি হারালো তাদের কান্ডারি। 2020 সালে এই মহান নেতার জন্ম শতবার্ষিকী বিশ্ববন্ধু এই মুজিব বর্ষ পালনে আমরা ছিলাম সক্রিয়। আপনারা জানেন, এখন কদিন পরেই শোকের মাস, আগস্ট মাস শুরু হবে। আপা, আমরা জানি আপনি একজন কবি এবং একজন সঙ্গীত শিল্পী। জীবনে আছে মিনা আপা, আমাকে শুনতে পাচ্ছেন? মিনা আপা, আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আপা, আমি বলছিলাম যে আমরা জানি আপনি একজন কবি এবং একজন সঙ্গীত শিল্পী, দক্ষ সংগঠক, সেই সাথে সেটা তো আমরা জানি সবাই। তবে সঙ্গীত শিল্পী হিসাবে আজকে আমরা কিন্তু আপনার কাছে একটি গান শুনতে চাই, যদি আপনার আপত্তি না থাকে। আমাদের দর্শকদের জন্য একটি গান আপনার কাছ থেকে আমরা অনুরোধ করব। থ্যাংক ইউ, ধন্যবাদ।
আকাশের হাতে আছে এক রাশনি, বাতাসে আছে কিছু গন্ধ, রাত্রের গায়ে চলে জোনাকি, ওঠেনি বুকে মৃদু ছন্দ। আকাশের হাতে আছে এক রাশনি, বাতাসে আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে চলে জোনাকি, ওঠেনি বুকে মৃদু ছন্দ। আমারি দুহাত শুধু রিক্ত, আমারি দু চোখ জলে সিক্ত, আমারি দুহাত শুধু রিক্ত, আমারি দু চোখ জলে সিক্ত, বুক ভরা নীরবতা নিয়ে অকারণ, বুক ভরা নীরবতা নিয়ে অকারণ, আমারি দুয়ার হলো বন্ধ। আকাশের হাতে আছে এক রাশনি, বাতাসে আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে জলে জোনাকি, ওঠেনি বুকে মৃদু ছন্দ। জীবিত পাইনি আমি আমার, লজ্জা করি কেন খুলে না তো দ্বার, ভেবে তো পাইনি আমি কি হলো আমার, লজ্জা করি কেন খুলে না তো দ্বার, বুঝি না কেমন করে বলবো, খেয়ালি কতই এসে চলবো, বুঝি না কেমন করে বলবো, খেয়ালি কতই এসে চলবো, বলি বলি করে তবু বলা হলো না, বলি বলি করে তবু বলা হলো না, জানি না কিসে এত দ্বন্দ্ব। আকাশের হাতে আছে এক রাশনি, বাতাসে আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে জলে জোনাকি, ওঠেনি বুকে মৃদু ছন্দ, ওঠেনি বুকে মৃদু ছন্দ। ধন্যবাদ। শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ আপা শুনছি, খুব চমৎকার, অসাধারণ অসাধারণ পরিবেশনা আপনার। আপনার একটা কবিতা শুনি, আপনার এবার একটা কবিতা শোনান আমাদেরকে। আমরা মিনা আপা একটা কবিতা শুনি। স্বরচিত বঙ্গবন্ধু বাংলাদেশ। কবিতার শিরোনাম বঙ্গবন্ধু বাংলাদেশ। স্বদেশ প্রেমের স্বপ্নগুলো গোলাপ হয়ে ফুটুক, তুমি আমাদের লাল সবুজের পতাকা, হয়ে আছো জনতারই গর্ব। মুজিব আমাদের বাঙালির জাতির পিতা, তুমি হয়ে আছো স্বর্গ। খোকা বলে ডাকতো সবাই, নাম হয়ে যায় মুজিব। আমি বাঙালি, আমার আছে গৌরব, এক ইতিহাস। মুজিব আমার জাতির পিতা, নৌকা মোদের হাল। দিন বদলের পালা এখন, ডিজিটালের গান। উন্নয়নে জোয়ারে তাই
জাগছে নতুন প্রাণ, সর্বকালের সর্বসেরা এমন একটি দেশ। সেই দেশেতে সোনা ফলে আরো আছে গ্যাস, শাপলা শালুক বিলে জিলে নতুন নদী কলকল, পাহাড় বেয়ে আসে ধেয়ে ঝর্ণা স্বচ্ছ জল। ৭১ যুদ্ধ হলো পাকিস্তানের সাথে, বোন হারালো, মা হারালো, মরে গেল কত ছেলেরা। বড় হতে আরো বড় হলো সেই ইতিহাস। বুকের ভিতর সাহস ছিল স্বাধীন করবে বলে, রাজাকারের ঘাঁটি গুড়িয়ে দিল বাংলা দামাল ছেলেরা। সবার মনে জানা ছিল বঙ্গবন্ধুর বাণী, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। শেষ হবে না লিখতে লিখতে আমরা সবাই জানি, বাংলাদেশের স্বপ্নগুলো মুজিব নামই হাসুক। সেই আলোকে শেখ হাসিনা জাগে জনগণ, জাতির পিতার স্বপ্নটাকে করতে আসতে হবে। শেখ হাসিনার পাশে থাকবো, আমরা করব জয়। বাঙালিরা বিশ্ব সেরা, অন্য কেহ নয়। বাঙালি আমি, আছে আমার সংগ্রামী শেখ হাসিনা। বাংলার মানুষ বুঝবে এবার মুজিব কে ছিল। সারা বাংলা সারা বছর মুজিব বর্ষ হলো, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমান, তোমায় জানাই শত কোটি সালাম। তুমি জন্মেছিলে বলেই জন্মেছিল দেশ, তোমার জন্যই আমরা পেয়েছি লাল সবুজের বাংলাদেশ। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ যে শুনতে পাচ্ছেন আমাকে? শোনা যাচ্ছে আমাকে? শুনতে পাচ্ছেন? শোনা যায়নি। জি আপা, শুনছি। হ্যাঁ, ধন্যবাদ। চমৎকার, আপনি আপনার গান এবং কবিতায় আমরা আপ্লুত হলাম। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আজকে এই আলোচনা অবতারণা করেছি, বাংলা কবিতা, কবি এবং কবিতা, কবিতার বাকবতন, এই বিষয়টি নিয়েই আজকে মূলত আমাদের এই আলোচনা। এখানে জয়দীপ দা চমৎকার করে কবি এবং কবিতা নিয়ে বললেন, আমাদের মিনা আপার কণ্ঠে বাংলাদেশ, বঙ্গবন্ধু প্রেক্ষাপটগুলো চমৎকার করে তিনি উপস্থাপন করলেন। একটি বিষয় মানে আমি সংযোজন করতে চাই, সেটা হচ্ছে কবি এবং কবিতা কেন, কি? এই বিষয়টি আসলে হাজার বছর ধরে এই প্রশ্ন আমাদের সামনে। কবিতা কি, কবিতা কেন, কবিতা কিভাবে, কবি বা কে? যেমনটি আমাদের জয়দীপ দা বলে গেলেন যে তথ্য বা উপাত্ত দিলেই কবিতা হয় না, মনের কথাগুলো উবড়ে দিলেই কবিতা হয় না। কবিতার শরীর থাকে, কবিতার অবয়ব থাকে, কবিতার কাঠামো থাকে, সেখানে ছন্দবদ্ধ পদ থাকে। আমি এভাবে বলি যে কবিতা হলো হৃদয় তরঙ্গের ছোঁয়ায় আঁকা শাব্দিক এক রূপকল্প। আমরা যদি কবিতার উৎপত্তির দিকে তাকাই, আসলে সেই প্রাচীন কাল থেকে কবিতা সবচেয়ে সাহিত্যের প্রাচীনতম শাখা হচ্ছে কবিতা, এবং কবিতা যুগ যুগ ধরে আমাদের মনের খোরাক জুগিয়ে আসছে। আমরা যদি বাংলা সাহিত্যের একটু ইতিহাসের দিকে তাকাই, যেহেতু আজকে আমাদের আলোচনার প্রতিপাদ্য বিষয় আমরা বলেছি, বাঁক বদল একটি কথা বলেছি, তো আমি একটু এই বিষয়টিকে একটু জোর দিতে চাই। আমাদের পূর্বোক্ত দুজন বক্তা অন্য বিষয়গুলোকে তারা উপস্থাপন করেছেন, যে কবিতা, বাংলা কবিতার বাঁক বদলের যদি আমরা একটু পিছন ফিরে দেখি, যে কবিতা হৃদয়ের যে ঝংকারিত ছন্দবদ্ধ যে পদ, সেখানে কবিতা মানুষের মনের খোরাক, কিংবা আমরা যদি বলি যে সেই প্রাচীন কাল থেকেই কবিতা একটি হৃদয় উৎসারিত আবেগের নাম হচ্ছে কবিতা। সেখান থেকে যেমন একটা কথা বলা হয় যে সৌন্দর্য যেমন চূড়ান্ত বলে কিছু নেই, কবিতার মধ্যেও চূড়ান্ত বলে কিছু নেই। কবিতা যেভাবে বলুক না কেন, যদিও আমরা কবিতাকে নাম দিয়েছি আধুনিক কবিতা, পুনরাধুনিক কবিতা কিংবা উত্তর আধুনিক কবিতা, আসলে কবিতা কখনো আধুনিক হয় না, পুনরাধুনিক হয় না, উত্তর আধুনিক হয় না। কবিতার কাঠামো আধুনিক হতে পারে, কবিতার ভাষা শৈলী
উত্তর আধুনিক হতে পারে, পুনরাধুনিক হতে পারে, কিন্তু কবিতা যেভাবে আমরা বলি, যেভাবে ব্যাখ্যা করি, সেই কথার সঙ্গে আমি একটু দ্বিমত পোষণ করি। মূলত যদি আমরা দেখি যে আমাদের বাংলা সাহিত্যের যে প্রাচীন যুগ বলে যেটাকে আমরা আখ্যায়িত করি, 650 সাল থেকে 1200 সাল, এই সময়টাতে আমরা দেখি যে আমাদের বাংলা কবিতার যে প্যাটার্ন সেটা পরিবর্তন হয়েছে, বাক বদল প্রথম হয়েছে। চর্যাপদে আমরা দেখতে পাই সেখানে মানুষের প্রান্তিক মানুষের হৃদয় উৎসারিত কথা এসেছে। যেমনটি আমাদের জয়দীপদা বলে গেলেন যে কবিতা শুধু তথ্য দিলেই কবিতা হয় না, কবিতা অনেক সময় কথা দিয়ে কবিতা হয় না। কবিতার মধ্যে কবিতার যে শরীর, কবিতার যে শারীরিক যে কাঠামো, সেটির যে আধুনিকত্ব বা যে পরিবর্তনের যে ছোঁয়া আমরা দেখি প্রথম সেই সময়টাতে দেখা যায়, চর্যাপদে দেখা যায়। যদিও সেগুলো দোহা বা বৌদ্ধ গান হিসাবেই আমরা আখ্যায়িত করি, কিংবা মাত্রাবদ্ধ ছন্দে সেই কবিতাগুলো লেখা হয়েছিল। এরপরে এই সময়টাতে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখতে পাই যে আমরা যদি পৃথিবীর ইতিহাসকে একটু ঘেঁটে দেখি, সেখানে দেখা যায় যে সেই প্রাচীন এবং ধর্মীয় যতগুলো গ্রন্থ আমাদের সামনে আছে, সবগুলো গ্রন্থই কিন্তু কাব্যিক ভাষায় লেখা, মহাকাব্যিক ভাষায় লেখা। সেটা আমরা ত্রিপিটক বলি, কিংবা কোরআন বলি, কিংবা বাইবেল বলি, কিংবা মহাভারত বলি, কিংবা গীতা বলি, সবগুলো আমরা দেখি যে কাব্যিক ভাষায় লেখা। এই যে কবিতার যে অন্তর্যাত্রা, সেখানে আমরা আমাদের মধ্যযুগে এসে 1201 থেকে যে 1800 সময়টাকে, যেটাকে আমরা কবিতার মধ্যযুগ বলছি, সেই সময়টাতে দেখা যায় যে বাংলা কবিতা আরেকটা অবয়ব পরিবর্তন হচ্ছে, আরেকটা বাঁক বদল আমরা দেখতে পাই। এখানে এসে বুড়ো চণ্ডীদাস, শ্রীকৃষ্ণ কীর্তন, কিংবা আরো পরে যে 1400 থেকে 1500 সাল, যেটাকে আমরা চৈতন্য যুগ বলি, সেখানে এসেও আমরা দেখি যে চৈতন্য বা জীবনী কাব্যর একটা বাঁক বদল আমরা বাংলা সাহিত্যে দেখতে পাই। সেখানে একই সঙ্গে এই সময়টাতে আমরা জানি যে 1206 সালে কি বলে যে তুর্কিরাও এখানে আসেন, মুসলমানরাও আসেন, ফলে বাংলা কবিতার একই সঙ্গে 3টি ধারা এখানে স্বনামে বা প্রস্ফুটিত হওয়ার একটা বাঁক বদলের একটা যোগসূত্র তৈরি হয়। হিন্দু ধারা একটা তৈরি হয়, একটা বৌদ্ধ ধারা তৈরি হয়, এবং মুসলমানদের পুঁথি ধারা তৈরি হয়। এরই ধারাবাহিকতায় কবিতা পরিবর্তিত, পরিমার্জিত হয়ে কবিতা এভাবে এগিয়ে গিয়েছে। আমরা দেখি যে ফকির গরিবুল্লাহ শাহ হাত দিয়ে পুঁথি সাহিত্য, বজ্রগুলিতে সেই বৈষ্ণব সাহিত্য, মৈথিলি এবং বাংলা ভাষা মিশ্রণে যেটা লেখা হয়। এই যে সময়টা, এই সময়ে আমাদের বাংলা কবিতার পুরো বলবো যে একটা অন্য রকমের একটা কাঠামো আমরা দেখতে পাই। তার এই ধারাবাহিকতায় যখন 1757 সালে এবং আজকের দিনটি 23শে জুলাই, আমরা জানি যে এই দিনটিতেই পলাশী দিবসও আজকে, এবং এই পলাশীর প্রান্তরে যে আমাদের যে বাংলার যে ব্রিটিশদের হাতে পতন ঘটলো, এই যে যোগসূত্র ধারায় পরবর্তীতে 1800 সালে এসে আমরা দেখি যে বাংলা কবিতার বা বাংলা ভাষায় সাহিত্য জগতে একটা অন্য রকমের পরিবর্তন সূচিত হয়। 1801 সালে 1801 থেকে আমরা 1800 সালকে আমরা বলছি আধুনিক যুগ বলছি, বা বর্তমান সময়টাকেও আমরা আধুনিক বলছি। এই যে আধুনিক যুগের এই সময়ে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, সেটা হচ্ছে 1800 সালে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা, এবং ব্রিটিশরা এই কলেজ প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমাদের যে বাংলা ভাষার যে পরিবর্তন শুরু হয়। আমরা জানি যে এই সময় 1801 থেকে 1815 সালের মধ্যে বলা হচ্ছে যে 8 জন লেখক এবং খুব গুরুত্বপূর্ণ 13টি গ্রন্থ রচিত হয়। আমরা জানি যে ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের যিনি অধ্যাপক ছিলেন, প্রধান ছিলেন, বিভাগীয় প্রধান, তিনি উইলিয়াম কেরি, এবং এই কেরির ছাত্র ছিলেন ডি রোজারিওর ছাত্র ছিলেন প্যারিচাঁদ মিত্র। এবং এই যে বাংলা সাহিত্য বা বাংলা কবিতার একটা নতুন বাঁক বদল শুরু হলো। আবার এই সময়ে মাইকেল মধুসূদন দত্ত এসে বাংলা কবিতা পুরো যে কবিতা বলতে আমরা যেভাবে চিন্তা করতাম মধ্যযুগ বা আমাদের প্রাচীন যুগের যে বাংলা কবিতার যে কাঠামো ছিল, সেখান থেকে কবিতাকে একটু অন্যরকম ভাবে উপস্থাপন করলেন, মহাকাব্যিক বিষয়গুলো আসলেন আমাদের মাইকেল মধুসূদন দত্তের হাত দিয়ে। এর পরপরেই আমরা দেখি যে আমাদের বাংলা কবিতায় পরবর্তীতে এই প্যারিচাঁদ মিত্র যে আলারি ভাষার যে সাহিত্য চর্চা শুরু হলো, এবং সঙ্গে সঙ্গে আমাদের বাংলা কবিতার গঠনও চেঞ্জ হচ্ছে।
এবং রবীন্দ্রনাথের যে যুগ শুরু হলো, সেই যুগে এসে দেখি যে আধুনিক বাংলা কবিতার নতুন একটি জগৎ তৈরি হয়। এবং এর পরবর্তীতে 1930-এর দশকে এসে আমাদের নজরুল, পরবর্তীতে জীবনানন্দ দাশ, তাদের হাত দিয়ে বাংলা কবিতা সত্যিকার অর্থে আধুনিক বাংলা কবিতার যে সূচনা ঘটলো, বদল হলো, তারই ফলশ্রুতিতে আমরা আজকে আধুনিক কবিতা যে উত্তর প্রজন্ম হয়ে আমরা যে চর্চা করছি, সেটি চর্চা শুরু হয়। এবং আমরা দেখতে পাই যে 47 সালে দেশভাগের পর যে আমাদের ভারত পাকিস্তানের এখানকার যে আমাদের যে মনস্তাত্ত্বিক যে কাঠামো পরিবর্তন হয়, সেই কাঠামোর ফলশ্রুতিতে আমাদের কবিতা একদম পুরো দেশীয় জাতীয়তাবোধের একটি বাঁক বদল ঘটে। এবং সেই ধারার কবিতা আমরা 50-এর দশক, 60-এর দশক, 70-এর দশক এবং এমনকি 80-এর দশক পর্যন্ত আমরা এই ধারাটি লক্ষ্য করি। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে যেমনটা আমাদের জীবন্নেসা মিনা কথা বলেছেন, বঙ্গবন্ধুর কথা বলেছেন, এই কথাটি কেন জানি আমরা কবিতার ক্ষেত্রে আলোচনা করি না, যে 75 সালে বঙ্গবন্ধুকে হত্যার পর আমাদের বাংলা কবিতায় আর একটা বাঁক বদল ঘটে। এবং যারা আমাদের স্বাধীনতার বিপক্ষে ছিল, তারা কিন্তু কখনোই চায়নি যে বাংলা কবিতার যে দেশীয় জাতীয়তাবোধের যে কবিতার শুভ সূচনা হয়েছিল, সেই ধারাটাকে একটু অন্যমুখী ঘুরিয়ে দেওয়ার জন্য বঙ্গবন্ধুকে মেরে ফেলার পর, হত্যা করার পর আমাদের কবি সাহিত্যিকদের দিয়ে নতুন একটি কবিতার কাব্যধারা আনয়ন করার চেষ্টা করা হয়। যে কবিতা এতটাই দুর্বোধ্য কবিতা, যে কবিতায় মানুষ কবিতা থেকে সরে যায়। কবিতা যে কথাটি বলছিলাম, যে কবিতা তো হৃদয়ের কথা বলে, হৃদয়ের যে স্ফুরণ ঘটে। একটা বিষয় না বললেই নয়, যে বলা হয় যে কবি যদি জনাংশের অংশ না হয়, কবির যদি আদর্শের জায়গার মধ্যে তিনি যদি নিজের শ্রেণীকে চিনতে না পারেন, তার কবিতা যদি নিজের শ্রেণী চেতনার কথা না আসে, তাহলে সেই কবিতাগুলো আসলে কালজয়ী হয় না। এবং আমরা এরকম হাজার হাজার কবিতা দেখেছি, যে কবিতাগুলো, যে কবিতার সঙ্গে মানুষের শ্রেণী, যে কবি যখন তার শ্রেণীর মানুষের প্রতিনিধিত্ব করে লিখছেন, যেমন চর্যাপদের কথা বললাম, সেখানে আমরা প্রান্তিক মানুষের কথা দেখতে পাই। এরপরে আমরা পরবর্তী সময় যতগুলো বিষয় হয়েছে, নজরুল এসে আমাদের প্রাণের কথা বলেন, জীবনানন্দ দাশ এসে যে পরাবাস্তবতার যে জগৎ নিয়ে আমরা ঘুরে বেড়ি, যে একজন আধুনিক মানুষ, যে তার ভিতরে যে দান্দিক যে বিষয়গুলো, সেই বিষয়গুলোকে এত সুন্দরভাবে কবিতায় নিয়ে আসতেন। এই জন্য আমি একটা বিষয় এভাবে বলি, যে জনাংশের ভগ্নাংশ হতে না পারলে একজন মননশীল ব্যক্তি, তিনি যত বড় শিল্পী হোক না কেন, সাহিত্যিক হোক না কেন, তিনি তার যে সাবলিমিটির চূড়ান্ত সীমা, সেটা তিনি অতিক্রম করতে পারেন না। এই জন্য কবিকে অবশ্যই, বা যারা লিখছেন তাদেরকে এই জায়গাটিকে অবশ্যই চিন্তা করা উচিত, যে আমার সাবলিমিটিকে যদি আমি স্পর্শ করতে চাই, তাহলে আমাকে অবশ্যই আমার শ্রেণীর জনাংশের অংশ হতে হবে, এবং আমার লেখায় সেই বিষয়গুলো অবশ্যই আনতে হবে। কারণ আমরা জানি যে শব্দ শিল্পের এক অনন্য উদাহরণ হচ্ছে কবিতা, এবং এই কবিতা একটি সূক্ষ্ম এবং নিখাত শিল্প। তো এই শিল্প, যেমনটা আমাদের জয়দীপদা বলে গেলেন, যে শিল্পের আকার প্রকৃতি নিয়ে অনেক কথা আছে, সেই বিস্তৃত আলোচনায় যাচ্ছি না। তবে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমরা যদি দেখি, আমাদের বিশেষ করে 90-এর দশকে বাংলা কবিতার যে বাঁক বদল, সেখানে তরুণ একদল কবি সাহিত্যিকে হাত দিয়ে আমাদের আধুনিক বা উত্তর আধুনিক কবিতার যে জয়গান শুরু হলো, সেই কবিতাগুলো বাংলা কবিতার বাঁক বদলের নতুন একটা টার্নিং পয়েন্ট। এবং সেখান থেকে শুরু করেই আমরা পরবর্তীতে আমরা যারা লিখছি, আমরা যারা 0 দশকের কবি বলছি বা পরের 2য় দশকের কবি বলছি, আমরা কিন্তু সেই ঐতিহ্যের ধারাবাহিকতাতেই রক্ষা করছি। এছাড়া কবিতার বাঁক বদলের মধ্যে আমরা আরেকটা বিষয় দেখতে পাই, যে কবিতা নিয়ে কবি কেউ আবার ধর্মীয় চেতনার কবিতা লেখার চেষ্টা করছেন, কেউ আবার কবিতার মাধ্যমে নীতিবাক্য শেখানোর চেষ্টা করছেন। তো আসলে এই বিষয়গুলো খুবই বিতর্কিত বা খুবই আলোচনা সাপেক্ষের বিষয়, যে কবিতা কিভাবে কবিতা হয়ে ওঠে। যেমনটি আমি কয়েকটা উদাহরণ দিতে চাই। যেমন রবীন্দ্রনাথের একটা কবিতা বলি, যে মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবার চাই। এখানে দেখেন, রবীন্দ্রনাথও কিন্তু জনাংশের অংশ হয়ে সেই জনমতের প্রতিক্রিয়া তার কবিতা এসেছে। আবার কিংবা চণ্ডীদাসের কবিতার দিকে তাকায়, তিনি বলছেন, কেমনে ধরিব হিয়া আমার বধুয়া আল বাড়ি যায় আমার আঙিনা দিয়া। এখানেও দেখেন যে এই যে কবিতার ভিতরে এই যে চেতনা, এই যে সাধারণের যে বিষয়টি, সেটি সেখানে এসেছে। কিংবা ঈশ্বরচন্দ্র গুপ্ত বলছেন, কতরূপ স্নেহ করি দেশের
দেশের কুকুর ধরি বিদেশের ঠাকুর ফেলিয়া। আবার মদন মোহন তর্কালঙ্কার বলছেন, পাখি সব করে রব রাতি পোহাইলো কারণে কুসুম কলি সকলই ফুটিল। আবার এই কথাগুলো বললাম এই জন্য যে কবিতার যে বাক বদলের কথা আমরা বলছি, যে কবিতা কিভাবে এই তার অবয়ব চেঞ্জ করেছে, পরিবর্তন করেছে, এবং কবিতা কিভাবে মানুষের হৃদয়ের স্পন্দন হয়ে দাঁড়িয়েছে। কিংবা জীবনানন্দ দাশের কথাই যদি বলি, বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। একদম সাধারণ মানুষের কথা, সাধারণ মানুষ। আমি প্রান্তিক পর্যায়ে মানুষের নিয়ে কাজ করেছি, অনেক গবেষণা কর্ম করতে গিয়ে একেবারেই মানে কি বলে যে প্রান্তিক জনাংশের সঙ্গে আমার মেশার সুযোগ হয়েছে। আমি দেখেছি তাদের ভাবনাগুলো এটাই, তারা এই তার চারপাশ ছাড়া তারা আর কিছু ভাবে না। এই যে ভাবনার বিষয়টি জীবনানন্দ কিভাবে কত সুন্দরভাবে তার কবিতায় এনেছেন। তা আমি যে বিষয়টি বলতে গিয়ে কথাটি আনলাম, যে জনাংশের অর্থাৎ আমার শ্রেণীর কথা যদি আমি আমার কবিতায় না আনতে পারি, তাহলে সেই কবিতাগুলো আসলে সেভাবে পাঠকের টাচ করে না। কিংবা নজরুল বলছেন, কান্ডারি কেতুরির পাখামাঝি মাল্লা দাড়ি মুখে সারি লাশরিক আল্লাহ। কিংবা তিনি আবার বলছেন যে মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতুর্য। এগুলো কিসের কথা? একেবারেই আমি যার জন্য লিখি, যাদের জন্য লিখছি, সেই আমার পাঠকের হৃদয়ের কথাগুলো তারা কবিতার মধ্যে এনেছে। কিংবা যদি আমরা আধুনিক কবিতার মধ্যে আরো দেখি, যে মনিরুজ্জামানের সেই বিখ্যাত কবিতা আর কি লিখবো যখন বুকে রক্তে লিখেছে একটি নাম বাংলাদেশ। কিংবা আবু জাফর ওবায়দুল্লাহ বলছেন, মাগো ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে সে গল্প শুনতে দেবে না, বলো মা তা কি হয়। কিংবা রফিক আজাদ বলছেন, ভাববে হারামজাদা না হলে মানচিত্র খাও। এই যে কবিতার কথা বললাম, এই বিষয়গুলোতে কবিতার যে বাক বদলের যে টার্নিং পয়েন্ট, সব জায়গাতে একটা জিনিস কিন্তু একেবারেই স্পষ্ট, সেটা হচ্ছে কবিতা অবশ্যই জনাংশের অংশ হতে হবে। কবিতার মধ্যে কবিতার শরীর, কবিতার অবয়ব, কবিতার ছন্দ, তাল, এগুলো পরের বিষয়। কিন্তু কবিতায় জয়দীপ দা যে কথাটি বলে গেলেন, যে কবিতায় একটা পজিটিভ মেসেজ, কবিতায় একটি পজিটিভ দিক নির্দেশনা থাকে। কিংবা আমরা যদি আরো একটু পিছন দিকে তাকাই, যখন দেখি যে আমরা একেবারেই 600 সালের কথা আমি বললাম, সেই সময় গুরুত্বপূর্ণ 612 সালে পৃথিবীতে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটলো, সেটা হচ্ছে যে কোরআনের আবির্ভাব ঘটলো। কবি চাষা হাবিব, আপনার চমৎকার লেখাগুলো আমরা সবসময় পড়ি। আমি তো আপনার লেখার ভীষণ ভক্ত, একদম মুগ্ধ হয়ে যায় আপনার লেখাগুলো পড়ে। তো আজকে আপনার লেখা কবিতা থেকে একটি কবিতা শুনতে চাই। জি জি, আমি অবশ্যই আমার কবিতা পড়বো। আমি আসলে এই যেহেতু আমাদের যান্ত্রিক ত্রুটির জন্য আমরা অনেকেই বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিলাম, এই জন্য আমি কথাগুলো টেনে নিয়ে গিয়েছি। আর আজকের বিষয় যেহেতু আমাদের প্রতিবদ্ধ বিষয়, আমাদের বলছি আমাদের কবি ও কবিতা বাক বদল, এখানে কবিতার বাক বদল। আমাদের মাসুদুল ভাইও এসেছেন, উনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে আমি ভাইয়া, যদি আপনি একটু অনুমতি, আমি ভাইয়াকে একটু আমন্ত্রণ জানিয়ে নি। হ্যাঁ, আমাদের সাথে অবশ্যই। প্রিয় দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি কবি মাসুদ আলম বাবু। ভাইয়া, আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। আমাকে কি শোনা যাচ্ছে? মাসুদ আলম বাবুল বিশিষ্ট কবি ও উপন্যাসিক। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। জি ভাই, শুনছি। ভাইয়া, আপনি যে দেরিতে হলেও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে। আমরা জানি আপনার এখন সামগ্রিক অবস্থা কি, তারপরেও যে আপনি এতটুকু মানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, সেজন্য আমরা অনেক কৃতজ্ঞ আপনার কাছে। আমি আপনার সম্পর্কে একটু আমার দর্শককে জানিয়ে দিতে চাই। আমার ওয়াইফের অবস্থা বাবুল খারাপ, একজন বিশিষ্ট আমি তার কাছ থেকে অনুমতি নিয়ে আমি জাস্ট 5 মিনিট সময় নিয়ে এসেছি। তো যেহেতু চাষা হাবিব ভাই খুব ভালো সুন্দর আলোচনা করতেছিলেন, এই আলোচনাগুলো শোনা খুবই দরকার এবং আমার কাছে খুব ভালো লাগতেছিল। কিন্তু দুঃখের বিষয় যে আমি আসলে বেশি সময় দিতে পারবো না। আমি শুধু একটু শুভেচ্ছা জ্ঞাপন করার জন্য আমি মাসুদ আলম বাবু, হ্যাঁ আপনি থাকেন আমাদের সঙ্গে। আমি আপনার সম্পর্কে আমার দর্শককে একটু জানিয়ে দিতে চাই।
কবি মাসুদ আলম বাবুল একজন বিশিষ্ট কবি ও উপন্যাসী। তিনি ইতিমধ্যে মহাকবি মাইকেল মধুসূদন পদকে ভূষিত হয়েছেন এবং তার আরেকটি পরিচয় হলো তিনি কৃষ্টিবন্ধন আন্তর্জাতিক কমিটির সম্মানিত সহসভাপতি। কবি মাসুদ আলম বাবুল ভাই, আপনার বোধহয় খুব অল্প সময়ের জন্য এসেছেন, তো আমরা আপনার কাছ থেকে কিছু শুনতে চাই। হ্যাঁ, আমি একটু শেষ করে দিই। হ্যালো হ্যালো, হ্যাঁ জি ভাই বলেন, আপনি বলেন। শোনা যাচ্ছে? জি শুনছি ভাই, আপনি বলেন। আমি থাকবো না, আমি 2 মিনিটের ভিতরে শেষ করে যাব। আমি শুধু এখানে চাষা হাবিব ভাই আছেন, চাষা হাবিব ভাইয়ের লেখা আমি পড়ি, অত্যন্ত ভালো লেখেন, খুবই ভালো লেখেন, আমার খুব পছন্দের একজন কবি অনেকদিন ধরেই। এখানে জেবুন্নেসা মিনা আছে, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, আমরা একই সাথে কলকাতাতে অনেক প্রোগ্রাম করেছি। তো জয়দীপ দা ছিলেন হয়তো প্রথম দিকে, এখন বোধহয় স্ক্রিনে নেই। তো যাই হোক, খুব ইচ্ছে ছিল আজকের এই সময়টা খুব জমিয়ে আড্ডা দেব। বাহিরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির মুহূর্তটা আমার কাছে খুব মজার, আমি খুব এনজয় করি যখন বৃষ্টি পড়ে। আমি সামনের লনের দিকে তাকিয়ে থাকি, একটি চেয়ারে বসে, খুব ভালো লাগে। তো আজকের সময়টা আসলে আমার কাছে ভালো লাগার মুহূর্তের মতো নয়। আমি নিজেই কোভিড আক্রান্ত, আমার ছেলে আক্রান্ত, আমার ঘরের কাজের আক্রান্ত। আজকে শুনলাম যে আমার বড় বোন, তার গায়ে জ্বর আসছে। তো টোটাল বিষয়টি নিয়ে আসলে মানসিকভাবে আমি মানে খুবই একটু বিপদসংকুল অবস্থায় আছি। এই মুহূর্তে একটি জমজমাট আড্ডায় অংশগ্রহণ করা বা সেভাবে আনন্দ ঘন একটি মুহূর্ত অতিক্রম করাটা, এটা আসলে হয় না, হয়ে ওঠে না, মনের দিক থেকে আসে না। তবুও কৃষ্টিবন্ধন আজকের এই সুন্দর অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছে। আমি সবুজ শামীম ভাই সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এরকম একটি অনুষ্ঠানে যদি আমি আজকে পুরোটা সময় থাকতে পারতাম তাহলে খুবই ভালো লাগতো। বিশেষ করে আমরা ধন্য হতাম ভাইয়া, মিনা আপনাকে আমার পেলে আমরা ঘনিষ্ঠ বন্ধু, চাষা হাবিব ভাই আছেন, খুব ভালো কবি, জয়দীপ দা, হ্যাঁ, প্রত্যেকের আলোচনা শুনতে পারতাম। এবং পাশাপাশি মিতা আফরোজ আমার খুবই ভালো লাগার একজন মানুষ, আমার বোন, আমাকে সবসময় ভাইয়া ডাকে, আমিও তাকে ছোট বোনের মতোই স্নেহ করি। আজকের এই আলোচনা সভায় হয়তো আমার 2-1টা কবিতাও আমি ওকে অনুরোধ করতাম যে তুমি পড়ে শোনাও, কিন্তু সমস্ত অনুষ্ঠানে আমার কাছে অন্যরকম লাগছে, আমি আসলে থাকতে পারছি না। আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাকে আপনারা নিজ গুণে ক্ষমা করে দিবেন। যাই হোক, আমি শুধু শুভেচ্ছা জ্ঞাপন করার জন্যই আসছি। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ বাবুল ভাই, ধন্যবাদ। একদম ভেঙে পড়বেন না ভাইয়া, এই সময় মনোবলটা ধরে রাখা জরুরি। আমরা সবাই প্রার্থনা করছি, সবাই আল্লাহর কাছে প্রার্থনা করছি আপনি এবং আপনার পরিবার সহ সবাই যেন সুস্থ হয়ে যান। আমরা সবাই প্রার্থনা করছি। আমাদের অতি প্রিয় মানুষ মাসুদ আলম বাবুল, অতি প্রিয় মানুষ। আসলে ভাইয়া থাকলে আজকের অনুষ্ঠানটা আরো প্রাণবন্ত হতো। অনেক ধন্যবাদ ভাইয়া। তারপর এত মানসিক এরকম বিপর্যস্তের মধ্য দিয়ে আপনি যে এসেছেন আমাদের অনুষ্ঠানে, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যালো জি হ্যালো, শোনা যাচ্ছে এখন? শোনা যাচ্ছে। জি বাবুল ভাই। আচ্ছা, আমি আর কথা বলছি না। আচ্ছা হাবিব ভাই, আমি একটা কবিতা পড়ে আমি বিদায় নিয়ে নিচ্ছি, বুঝছেন? জি জি পড়েন ভাই। যেহেতু আজকে বর্ষাকাল, বর্ষার একটা কবিতা পড়ে আমি বিদায় নিচ্ছি। প্রতীক্ষা। সারা রাত বৃষ্টি পড়েছিল, আমাকে নির্নিমেষ অন্ধকারে দাঁড়িয়ে থাকতে বলেছিল আসন্ন সকাল। তখনও আকাশ ভাঙার গল্প করেছিল কতগুলো ভূপাতিত গাছ, আর বাজ পাখির মতো উড়ে যাওয়া বাজ সে প্রথম আমার চৌকাঠ মারিয়েছে। জানালার কাছ ফুরে জানান দিয়েছিল তুমি জেলের মৃত্যু পরোয়ানা। আমি তখনও দাঁড়িয়েছিলাম মাঝপথে, ত্রিশূল আমার হাতে যেন খাপ খোলা নাগা তলোয়ার। মনে হচ্ছে সেই তো অনাদিকাল থেকেই আমি ঠিক এমনি করেই দাঁড়িয়ে আছি আলোকোজ্জ্বল প্রভাতী আশায়। আমার এই দাঁড়িয়ে থাকা বা প্রতীক্ষার শেষ নেই কোনো। কত ঝড় জলোচ্ছ্বাস গেল, কত প্রভাত
রৌদ্রময় আলোকোজ্জ্বল দিন, কত বজ্রপাত ছুঁয়ে গেল ত্রিশূলের ফলা, অথচ তুমি জেলের মতো হত নই আমি, না কোনো দিন তপ্ত রৌদ্রময়, না কোনো সোনালী সকাল। অথচ দেখো অনধিকাল ধরে আমারে দাঁড়িয়ে থাকা কিসের প্রতীক্ষায়? আমি কি এমনি করেই প্রতীক্ষিত হব হে অনাগত দিন? ধন্যবাদ আপনাদেরকে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, একটি সুন্দর পৃথিবীর জন্য সবাই দোয়া করবেন, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন, আমরা যেন একটি সুন্দর পৃথিবী উপহার দিতে পারি আগামী দিনের জন্য। সবাই সবার সাথে যেন দেখা করতে পারি। আমার একটি আনন্দঘন দিনের প্রতীক্ষায়, আমার এই প্রতীক্ষার কবিতাটা দিয়ে আমি শেষ করছি। ঠিক আমরাও প্রতীক্ষায় থাকলাম আগামীতে আপনাকে আমরা খুব ভালোভাবে পুরোটা সময় জুড়ে আপনাকে পাবো, আপনার কবিতা শুনবো, আপনার গান গল্প আলোচনা শুনবো, আপনার আলোচনা শুনে দর্শক মুগ্ধ হবে। আমরা সেই প্রতীক্ষায় থাকলাম। আর এই অমানিশা কেটে যাবে, নতুন সূর্য উঠবে, আমরা একদিন সুন্দর পৃথিবী ফিরে পাবো আবার। এই অপেক্ষাতে আমরা আছি। অনেক ধন্যবাদ ভাই আপনাকে। ধন্যবাদ চাষা হাবিব ভাই, বন্ধু কবি। ধন্যবাদ বন্ধু। আর জেবুন্নিসা মিনা আছে? হ্যাঁ, ধন্যবাদ। মিনা আছে স্ক্রিনে? মিনা স্ক্রিনে আছে? মিনাপাকে দেখতে পাচ্ছি না, মিনাপাকে এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছি না। আচ্ছা, তো ঠিক আছে চাষা হাবিব ভাই। হ্যাঁ, মিনাপা এসে। আচ্ছা, থ্যাংক ইউ। ধন্যবাদ সকলের প্রতি। হ্যাঁ মিনা, হ্যাঁ মিনা ভালো থেকো। হ্যাঁ, দোয়া করো। হ্যাঁ, অনেক দোয়া রইলো। ঠিক আছে, বিদায় নিচ্ছি। ঠিক আছে, অনেক ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ মিতা আপা। হ্যাঁ, মিতা আপা, জি আমি আমার কবিতা গাচ্ছি। তার আগে আরেকটু ছোট্ট একটা কথা বলে শেষ করবো, যে আমাদের মাঝে উপস্থিত ছিলেন আমাদের মাসুদ আলম বাবুল ভাই। আপনারা সবাই জানেন যে তিনি মাইকেল মধুসূদন দত্ত পুরস্কারে ভূষিত একজন স্বনামী কবি, এবং তিনি একটি কলেজের অধ্যক্ষ। আমাদের মাঝে উপস্থিত ছিলেন কবি জয়দীপ চন্দ্র চট্টোপাধ্যায়। আমরা জানি যে জয়দীপ দা আমাদের সাহিত্য সম্রাট, আধুনিক গদ্যের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উত্তর প্রজন্ম। তারা দুজন আজকে এই অনুষ্ঠানটি থেকে অলঙ্কৃত করেছেন। আমাদের মাঝে উপস্থিত ছিলেন জেবুন্নেসা মিনা আপা, তিনি বঙ্গবন্ধু লেখক পরিষদের একজন সম্মানিত আধেয়। যাই হোক, আমি আজকে আমাদের বিষয় ছিল কবি ও কবিতার বাঁকবদল। বাঁকবদল নিয়ে বলতে গেলে আসলে অনেক কথা বলতে হয়, আমি আর সেদিকে যাচ্ছি না। যথেষ্ট বলেছি, হয়তোবা গুছিয়ে হয়তোবা বলা হয়নি, ইনস্ট্যান্টলি বলেছি। তো আমাকে মিতা আপা কবিতা পড়তে বলেছিলেন। আমি আজকেই এই 1 ঘন্টা, অনুষ্ঠান শুরুর 1 ঘন্টা আগেই আমি একটা কবিতা লিখেছিলাম। সেই গরম কবিতাটি আমি পড়তে চাই। কবিতাটির শিরোনাম হচ্ছে জিনোম পূর্বপুরুষ। আমার পূর্বপুরুষের গল্প, সেই এক জিনোমের গল্প ছিল, যার অপূর্ব সৌন্দর্য, যেখানে একজন পেরিয়ে তেপান্তর, তাতার, গান্ধার আদি সুর কুণ্ডল, জ্যোৎস্না রাতে ধান ক্ষেতের ওপর দিয়ে দারুল তাকে নিয়ে যেত উড়িয়ে ভোরের আলোয় শিশির ঝলমল সোনা ধান। ক্ষেতের পাশ তাকে পাওয়া যেত স্নাত আবিরে। তার বিছানায় ছড়ানো ছিল কাঁচা লবঙ্গ, এলাচ, দারুচিনি, তারপর বহুযুগ, এরপর আমি। অন্তর্দৃষ্টির প্রসারতা নীলিমালিন করে ছড়িয়ে দিয়েছিল পাখির পালকের চেয়ে নরম অনুভবের মেদুরতা। যদিও পেয়েছিল গাঢ় চলে সৌর তেজ, প্রাণ বন্যী মমতার বর্ণচ্ছায় মৃত্তিকাময়ী সান্ত্বনা, সর্বক্ষণ যেন নিরিবিলি শান্ত মধুর। সেই ঘন একান্ত তাকে খণ্ডিত না করা, যদিও কোলাহলে কর্মব্যস্ততার কলরব, সেই পল্লব ঘন স্নিগ্ধ ছায়াচ্ছন্ন তরু শাখা, যেখানে লগ্ন হয়ে বেড়ে ওঠে একটি কোমল কাতর লতিকা, ফুল সম্ভারে বিকশিত বিটপ, যদিও মহাশূন্যতা হাহাকার করে, অনুবেদনা সিক্ত অশ্রু ভেঙ্গে আশ্রয় হয়
আশ্রয়হীন। সেখানে বেড়ে ওঠে শিশির স্নানে নম্রতা, কোমল প্রত্যুষে পূবের আকাশ, ধ্বনিত প্রগাঢ়তায় থমথম করত নিলয় স্রোত, থর থরে কাঁপত যেন প্রকৃতি ছন্দ, ছোট বড় সখা সদস্য ফুল লতা ঘাস গুল্ম, বাতাসের আড়াল থেকে কে যেন আসে সানন্দ মধুময় ভাব অধিরতা, টলটলে রেণুকা স্মৃতির পরত, সুখ নিঃশ্বাসের কোল ঘেঁষে কেমন জেগে ওঠে, মনে হয় সে গম্ভীর গাঢ় আনন্দ ধ্রুবলোকে অনন্ত যাত্রা আমি বয়ে চলি সেই ইতিহাস সমাহিতির জীবন স্মৃতি, আমি বয়ে চলি উদ্বেল কাল প্রপাত, অভিনিবেশের শান্ত জমিন, অঙ্কুরোদ্গমন প্রশ্রয় বীজ, যেন এলোমেলো হারিয়ে যেতে যেতে আমিও অগোচর ভালোবেসে হয়েছি আমার পূর্বপুরুষ। মূলত আসলে আমি আমার পূর্বপুরুষের একটু একটা কথা বলে না যে 14 গোষ্ঠীর নাম উদ্ধার করব, আমি আমার 14 গোষ্ঠীকে খুঁজতে গিয়ে যে স্রোতধারার যে সন্ধান পেয়েছি সেটাকে উপযোগ্য করেই আজকে এই সন্ধ্যার সময় লিখেছি লেখাটি। জানি না কেমন হয়েছে। চমৎকার চমৎকার। জি আপা। আচ্ছা, অনেক ধন্যবাদ চাষা হাবিব ভাই। আচ্ছা ভাই, এবার আমি না এই যে অন্তর্জাল বিভ্রাটের কারণে অনেক কমেন্টস জমা হয়ে আছে দর্শকদের, আমি তো আসলে কিছুই করতে পারিনি, আজ কমিউনিকেটই ঠিক মতো হলো না দর্শকদের সাথে। তো আমি এখন কিছু কমেন্টস পড়ে নিব যেগুলো আমার সামনে আছে, আমি কিছু কমেন্টসে যাব। দেবী সাহা লিখেছেন, বাহ চমৎকার কথামালা আর কবির কণ্ঠে দুর্দান্ত, শ্রদ্ধা কবি জয়দীপ চট্টোপাধ্যায়ের জন্য। জয়দীপ চট্টোপাধ্যায় আমাদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আমাদের অনুষ্ঠানকে অলঙ্কৃত করে গেছেন, কিন্তু দাদা একটু ব্যস্ততার জন্য উনি লিভ নিয়েছেন। আচ্ছা, ডক্টর সরজিৎ কুমার বিশ্বাস লিখেছেন, কবি ও গবেষক চাষা হাবিব ভাই কবিতা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়াদির বিভিন্ন দিক বিস্তারিত ভাবে পর্যালোচনা করেছেন, অসাধারণ আলোচনা, ধন্যবাদ আপনাকে। তারপর আমরা পরবর্তী কমেন্টসে চলে যাব। চাষা হাবিব ভাই সম্পর্কে দর্শকদের আসলে আমি একটু কি জানাতে চাই যে বিশিষ্ট কবি ও গবেষক, যিনি গবেষণা ও কবিতায় বাংলা সাহিত্যে অবদানের জন্য নানা পদক পেয়েছেন, এবং তার আরেকটি পরিচয় হলো তিনি কৃষ্টিবন্ধন বাংলাদেশ কেন্দ্রীয় আন্তর্জাতিক কমিটির সম্মানিত সহসভাপতি চাষা হাবিব ভাই। আচ্ছা, আমরা কমেন্টস গুলো দেখতে পাচ্ছি না। আচ্ছা, তো আমাকে আমাদের সম্মানিত সভাপতি কৃষ্টিবন্ধন সংগঠনের সম্মানিত সভাপতি আমাদের সবুজ ভাই বলেছিলেন একটি কবিতা পড়ার জন্য। কবিতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কৃষ্ণকলি। আমাকে কি শোনা যাচ্ছে? মাঝে মাঝে আপনি কেটে বের হয়ে যাচ্ছেন। ভাই আমাকে কি শোনা যাচ্ছে? জি শুনছি, তবে মাঝে মধ্যে আপনি নাই হয়ে যাচ্ছেন। খুব আপনার ওখানেই প্রবলেম হচ্ছে, নেটওয়ার্কের সমস্যা আপনার খুবই বেশি হচ্ছে, এবং যে শব্দটা আসছে সম্ভবত আপনার ওখান থেকে আসছেন। জি আপা, আমি কি আরেকটা কবিতা শোনাবো? আমাদের মিতা আপাকে আমরা পাচ্ছি না। যাই হোক, আমি মিতা আপাকে আমরা পাচ্ছি না। যাই হোক, আমি আরেকটি কবিতা শোনাতে চাই। কবিতা শিরোনাম, জি শুনছি, তবে আপনাকে নিয়মিত পাওয়া যাচ্ছে না, আপনি কেটে যাচ্ছেন। আপনাকে আমরা পাচ্ছি না নিয়মিত, আপনি কেটে যাচ্ছেন বারবার করে, বের হয়ে যাচ্ছেন নেটওয়ার্ক থেকে। হ্যাঁ মিতা আপা, আচ্ছা আমি পড়ছি একটি কবিতা।
কবিতার শিরোনাম বিলাপ, দেয়াল ও বাবার হাত। বিলাপের দেয়ালে বসে পড়ে হুদহুদ পাখি। বাবাও সেদিন এক শহর মানুষ আর এক প্রস্ত বাদামি ধূসর সকাল পকেটে নিয়ে হাজির হয়েছিল বিলাপ দেয়ালের সামনে। কৈশোরের উপস্থিত সমবেত গণনৃত্য আর বিলাপ ক্রন্দ শীতে ঢেকে রাখা লাশের গন্ধ বাবা পকেটে করে বাড়ি ফেরে। সেখানে নাকি বড়দিনের কুশ চেপে জলপাই তেল মাখানো হয় রোজকার। সে দেয়ালে আরব জয়তুন, গেরুয়া চিবর, খোরমার খোসা আর রুদ্রাক্ষ কুচি কুচি করে মিশিয়ে দেয় সর্বতি বেগানা নারী পুরুষ। বাবা ফিরে আসে খালি হাতে, ফিরে আসে ধূপ দুপুর, জোব্বা ঝুলে পড়ে ঘামের ভারে, লুঙ্গির কোচায় ক্ষতের দাগে দজলা আর নীলের আভা স্রোত হয়ে ফুসে ওঠে পোড়া শহর, জ্বলে ওঠে দগদগে দাউদের নক্ষত্র। নাভ থেকে আমুর, ইরাবতী, বমিয়ান, বুড়ো গঙ্গা হয়ে পলিমাটির বুক চিরে সর্বত্র যেন খসে পড়ে বাবার হাত। বাবা রোজ হাটে যায়, কিনে আনে পাহাড়ি মলম, কখনো কখনো সঞ্জীবনী সালসা মদক, যেন শরীর হয়ে ওঠে তাগলা জোয়ান। অথচ বিলাপ দেয়াল এঁকে নেয় গ্রাফিতি, ইলুমিনাস, লুসিফার, এক চোখা দজ্জাল। আর সেখানেই দাউদের কণ্ঠে এখনো বিলাপ পড়াছে, গলায় গলা মেলায়, রব তোলে আর্তনাদ, হায় হোসেন, হায় হোসেন। মধুমাসের হাটবারে আমাদ ভার জমা হয়, ফিরতি পথে ছোকরার দল হাট খোলার সে দেয়ালে পথ আগলায়। আর বাবার সদাই পাতি জমা করে ব্যাগে পড়ে এক শহর দড়িতে, দাড়ি টেনে বিলাপের দেয়াল। বিলাপের দেয়ালে বসে পড়ে হুদহুদ পাখি, বিলাপের দেয়ালে বসে পড়ে হুদহুদ পাখি। বাবাও সেদিন এক শহর মানুষ আর এক প্রস্ত বাদামি ধূসর সকাল পকেটে নিয়ে হাজির হয়েছিল বিলাপের দেয়ালের সামনে। ধন্যবাদ। মিনা আপা শুনছেন? মিনা আপা, জবরদস্ত মিনা আপা। মিনা আপা আনমিউট করে দেন, মিউট করা আছে, আনমিউট করেন। অসাধারণ চাষাবাদ, ভালো লাগলো। জি মিনা আপা, আমরা যেহেতু আমাদের মিতা আপাকে আমরা পাচ্ছি না, আমরা আর কিছুক্ষণের মধ্যেই আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করব। তো আপনি যদি আপনার আরেকটি কবিতা শোনান, আপনি যদি আরেকটা কবিতা শোনান। আমাকে শোনা যাচ্ছে? জি শুনছি। আপনি আপনি আমাদেরকে আর একটা কবিতা শোনান। আমরা আর একটা আপনার কবিতা শুনবো, এরপরে আমরা শেষ করে দিব। আমরা যেহেতু মিতা আপাকে পাচ্ছি না নেটওয়ার্ক জনিত কারণে। আচ্ছা ঠিক আছে। আমাদের যেহেতু আগস্ট মাস আমাদের শোকের মাস, কয়েকদিন পরে আসছে, আমি 15 আগস্ট নিয়ে একটা কবিতা, স্বরচিত একটা কবিতা পাঠ করব। কবিতার শিরোনাম 15 আগস্ট। প্রাণবন্ত মানুষের নিথর দেহ, মেঘের চমকে ধমকে উঠে বাঙালিরা। হঠাৎ শুনি জীবন্ত লাশের মিছিল, ধানমন্ডি 32 নং বাসায়। বাংলাদেশের স্বাধীনতা স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর আছেন করে এবং তার পরিবার বর্গ। স্লোগানে স্লোগানে প্রকম্পিত নগরী, উত্তপ্ত ধানমন্ডি রাজপথে, গোল টেবিল ষড়যন্ত্রে পৈশাচিক নৃত্য, ভরে উঠে লাল দালান, লালসা রসদ যোগায় হিংসা বিদ্বেষ, ঘৃণ মান গদির নেশা। ক্ষমতার দাপটে মাথার মগজ গোলা, তাই তো ব্যথিত অনুভূতি নোনা জল। গড়িয়ে পড়ে অবিরাম আকাশের মেঘ, প্রকট গর্জনে চমকে উঠে। উদ্যত রাত বিলীন হতে থাকে রাতের গভীরে। দাঁড়িয়ে আছি এক ভয়ানক প্রান্ত সীমানা, শ্বাসহীন কষ্ট আমাকে প্রতিবাদী করে তোলে।
আমাকে আটকে রাখে অমনুষ্য কীট দানব হায়নার, রক্ষক বক্ষণ করে সাম্যের বাণী। যতদিন আমি এই পৃথিবী প্রত্যয় ভরে নীলব দু চোখ, দেখব নিয়ত রৌদ্র ছায়ের খেলা, যতদিন পাবো বাতাসের চুমো, দেখব তরুণ হরিণের লাভ, ততদিন আমি লালন করব শোক, লালন করব শোক। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মিনা আপা, চমৎকার একটি কবিতা আপনি আমাদেরকে শোনালেন। আমরা আজকে কবি ও কবিতা বাগবলের অনুষ্ঠানে যারা ছিলাম এবং যারা দেখছেন সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা যেহেতু মিতা আপাকে পাচ্ছি না, আমরা মনে হয় আর কন্টিনিউ না করে অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘোষণা করি। কি বলেন আপনি মিনা আপা? পরিসমাপ্তি ঘোষণা করবো কি আমি? না, আপনার মিনা আপা কবিতা, আচ্ছা আরেকটা কবিতা শুনবেন, ঠিক আছে? শেষ কবিতা এটা শেষ করেই শেষ করছি। আমাকে কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে মিতা। আমাকে দেখা যায়? জি মিতা আপা দেখ। আচ্ছা, মাঝে মাঝে মিতা আপা, হ্যাঁ চাষি ভাই, আমাকে শোনা যাচ্ছে? আপনাকে তো আমরা মাঝে মাঝে শুনছি আপা। চাষি ভাই, একটা অনুরোধ ছিল, গত অনুষ্ঠানেও একটু অনুরোধ পেয়েছিলাম যে একটু কবিতা পড়ার জন্য। তো এবার আমাকে সৌজন্য আগে থেকে বলে দিলেন যে আপনি একটা কবিতা অন্তত করবেন। তো এখন আপনারা যদি আমাকে জি মিতা আপা, আপনি আপনার কবিতা মাধ্যমে শেষ করেন। ঠিক আছে, আমাদের আজকের অনুষ্ঠানে এখন এটাই হয়তো সর্বশেষ। আমাকে কি শোনা যাচ্ছে? আচ্ছা, আমাকে কি ঠিক শোনা যায়, দেখা যায়? মাঝে মাঝে আমি নাই হয়ে যাই, মাঝে মাঝে আমি নাই। মিতা আপা, আপনি আপনার কবিতা দিয়ে শেষ করেন। আমি বিদায় নিয়ে নিচ্ছি। আমিও বিদায় নিয়ে নিচ্ছি। যে আপনারা যারা আজকে দেখলেন সবাইকে দৃষ্টিবন্ধন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। যদিও যান্ত্রিক ত্রুটির জন্য আমরা অনুষ্ঠানটি নির্দিষ্টভাবে চালাতে পারিনি। অনুষ্ঠানটা শেষ করে ফেলি। এতটা নেটের মধ্যে আমি আর কবিতার মধ্যে আজকে যাব না। আমি চাষা ভাই, আজকে অনুষ্ঠান আমরা শেষ করে ফেলি, কি বলেন? জি শেষ করেন। কারণ আজকে অনেক বেশি যান্ত্রিক গোলযোগ দেখা দিচ্ছে। আমরা এতক্ষণ আমাদের সাথে যারা কষ্ট করে আমাদের অনুষ্ঠানে ছিলেন, আমি দর্শক শ্রোতা সবাইকে, দৃষ্টিবন্ধনের সমস্ত দর্শক শ্রোতাকে এবং ফেসবুকে আমাদের লাইভে দেখছেন সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আজকের অনুষ্ঠান শেষ করব। সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আবার দেখা হবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে।